আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সৌরভ। এইচএসসি 25 এবং এইচএসসি 26 ব্যাচের জন্য যে ফ্রি এইচএসসি বোর্ড এমসিকিউ ফ্রি অনশর্ট লাইভ ক্লাস নিচ্ছিলাম। গত ক্লাসে আমি প্রাণীবিজ্ঞান 11 নম্বর চ্যাপ্টারে ক্লাস নিছিলাম। আজ প্রথম অর্ধেক, আজকে আমরা প্রাণীবিজ্ঞান 11 নম্বর চ্যাপ্টারে দ্বিতীয় অর্ধেক ক্লাস নিব। তোমরা যারা লাইভে আছো একটু কমেন্ট করে জানাও আমার কথা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা। ওকে, আর ঠিকঠাকভাবে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, আর তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও বা একটু মেনশন করতে পারো। ওকে, 75 পর্যন্ত করছিলাম, আজকে আমরা তারপর থেকে করব। হ্যাঁ, এই যে এখান থেকে করব। ওকে, আমরা আমরা একটু সময় নিব। আচ্ছা, এবার মনে হয় দেখা যাচ্ছে, আশা করি। দাঁড়াও তো, এটা একটু ঠিক করে নিতে হবে মনে হচ্ছে। হুম, ঠিক আছে। এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, আমরা আর 1-2 মিনিট সময় নিব। আমার এখানে আসলে কারেন্ট ছিল না, এই জন্য একটু লেট হলো শুরু করতে। অবশ্য খুব বেশিক্ষণ সময় লাগবে না। একটু বাঁকায় গেছে কিনা। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি এখন। হ্যাঁ, দেখো, প্রথমে আসি। XX X0 পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয় কাদের ক্ষেত্রে? তোমাদের আজমল স্যারের বইয়ে দুইটা আছে, একটা আছে XX XY যেটা মানুষ ছিল, মানুষ। আর XX X0 এটা হচ্ছে তোমার ঘাস ফড়িং বলো বা সারপোকা বলো বা ডায়োস্কোরিয়া, এই তিনটা প্রাণীর কথা উল্লেখ ছিল। ওকে, তাহলে তোমার মানুষ হবে না। মানুষের ক্ষেত্রে আমরা অলরেডি জানি XX আর XY। হ্যাঁ, গত ক্লাসে ওইটা আমি পড়াইছিলাম যে ঘাস ফড়িং, ছারপোকা বলো, ডায়োস্কোরিয়া বলো, এদের পুরুষের কিন্তু মহিলাদের থেকে পুরুষের কিন্তু একটা এক্স ক্রোমোজোম একটা কম থাকে। ওকে, তাহলে এটার উত্তর হবে 2, 3। 2, 3 আর একটু বড় করি যদি দেখতে অসুবিধা হয়। ওকে, ঠিক আছে। এবার আসি আমরা মানবদেহে নিষ্ক্রিয় অঙ্গ কয়টা। দেখো, মানবদেহে কিন্তু তোমার শতাধিক নিষ্ক্রিয় অঙ্গ ছিল। মানবদেহে নিষ্ক্রিয় অঙ্গ কতগুলো ছিল? প্রায় শতাধিক। গায়ের লোম, এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে, গায়ের লোম নিষ্ক্রিয় অঙ্গ। কর্তন দাঁত না, কর্তন দাঁত হবে না, এটা হবে বা এটা থার্ড মোলার বা তৃতীয় মোলার দাঁত। ওকে, তাহলে এটা তোমার কিন্তু হচ্ছে না। চক্ষু পল্লব না, হবে উপপল্লব। কি হবে বলো তো? উপপল্লব। চক্ষু পল্লব না, উপপল্লব বা নিকটেটিং মেমব্রেন। উপপল্লব বা নিকটেটিং মেমব্রেন। চোখের পেশি না, হবে কর্ণপেশি। কি হবে বলো তো? কর্ণপেশি। তাহলে তোমাকে এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ,
অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক অনুপাত অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক অনুপাত কত হবে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক অসম্পূর্ণ প্রকটতা, এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, এবং এর ক্ষেত্রে অনুপাত কত হবে? 1:2:1। দেখো মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কত ছিল বলো তো? মেন্ডেলের প্রথম সূত্রে ফিনোটাইপিক অনুপাত আসছে 3:1, কিন্তু প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত, আমি এইগুলো একটু এক জায়গা করে লিখে দিই, তাহলে তোমার জিনিসটা সুবিধা হবে। হ্যাঁ, এগুলো আমরা একটু এক জায়গা করে লিখে দিই। কোন পর্যন্ত ছিল জানি, কারণ এগুলো অনেক এমসিকিউতে কিন্তু আসে। হ্যাঁ, তাহলে দেখো মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত, আমি সবগুলা সূত্র এক জায়গা করে লিখে দিচ্ছি। প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত 3:1। মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত কত? 3:1। মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত, প্রথম সূত্রেরই জিনোটাইপিক অনুপাত, এটা কিন্তু 1:2:1। খুব ভালো করে খেয়াল করবা, বুঝতে না পারলে আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে এইটাই আছে প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত 3:1, জিনোটাইপিক অনুপাত 1:2:1। ওকে, প্রথম সূত্রের ব্যতিক্রম, 3টা ব্যতিক্রম আছে না? অসম্পূর্ণ প্রকটতা, এবং অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিন কিন্তু ছিল তোমার ইন্টারমিডিয়েট জিন। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, এই দুইটার ক্ষেত্রে অনুপাত হচ্ছে 1:2:1। হ্যাঁ, এরপরে আসি মারণ জিন বা লিথাল জিন। এরপরে আমরা কি আসবে বলো তো? মারণ জিন বা লিথাল জিন। মারণ জিন বা লিথাল জিন, এর ক্ষেত্রে অনুপাত 2:1। এক জায়গায় করে এগুলো লিখে রাখবা। মারণ জিন বা লিথাল জিনের অনুপাত কত? 2:1। এবার আসি আমরা দ্বিতীয় সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এটার ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1। ওকে, 9:3:3:1। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, দেখো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আছে, এপিস্ট্যাসিস আছে। এপিস্ট্যাসিসের মধ্যে একটা আছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস, আর একটা ছিল প্রকট এপিস্ট্যাসিস, আর একটা ছিল পরিপূরক জিন। দেখো আমরা বলছিলাম প্রকট এপিস্ট্যাসিসের অনুপাত 13:3, বাকি দুইটা 9:7। বাকি দুইটার ক্ষেত্রে অনুপাত কত হবে? 9:7। এর বাইরে আমাদের আর একটা অনুপাত পড়তে হবে, সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। কি? পলিজেনিক ইনহেরিটেন্স। এর অনুপাত হচ্ছে 1:4:6:4:1। 1:4:6:4:1। 1:4:6:4:1। তাহলে তোমার আশা করি এই জায়গাটা এখন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এটা তো বুঝতে পারছো। এবার খেয়াল কর 79 নাম্বারটা। একটা স্বাভাবিক দম্পতির সন্তানদের মধ্যে 50% পুত্র হিমোফিলিক এবং 50% পুত্র ও কন্যারা স্বাভাবিক। আমি এটার একটা ট্রিক্স লিখে দিই তোমাকে, তাহলে তুমি জিনিসটা পরীক্ষার হলে আসলে খুব ইজিলি পারবা। মনে রাখবা, মা যদি বাহক হয়, তাইলে পুত্র একজন আক্রান্ত হবে, পুত্র একজন বা 50% পুত্র আক্রান্ত হবে। 50% পুত্র কি হবে? আক্রান্ত হবে। মা যদি তোমার বাহক হয়, মা বাহক, তাইলে কি হবে বলতো? 50% পুত্র আক্রান্ত হবে মা বাহক হলে। এবার যদি মা আক্রান্ত হয়, তাহলে মাথায় রাখবা দুইজন পুত্রই আক্রান্ত, মানে 100% পুত্রই আক্রান্ত। 100% তুমি হিসাব করলে এটা পেয়ে যাবা। এই দুইটা কথা মাথায় রাখলে তুমি অনেকগুলো এমসিকিউ তুমি সলভ করতে পারবা। মা বাহক, তাহলে একজন পুত্র আক্রান্ত আর একজন স্বাভাবিক। কিন্তু
যদি মা আক্রান্ত হয় তাহলে উভয় পুত্রই কি হবে বলো তো? উভয় পুত্রই আক্রান্ত হবে, মানে 100% পুত্রই আক্রান্ত হবে। ওকে, তাইলে এখন তুমি খেয়াল করো, বলছে 50% পুত্র হিমোফিলিক, তাহলে তুমি খুঁজে দেখো মা বাহক কোন অপশনটাতে আছে। মা বাহক কোন অপশনটাতে আছে? কি হলো এটা? মা বাহক কোন অপশনটাতে আছে? হ্যাঁ, তাহলে আমরা খুঁজে দেখি। এটা কিন্তু পিতা, এটা মাতা। এখন দেখো এখানে কিন্তু মা স্বাভাবিক হবে না, এখানে কিন্তু মা দুইটাই আক্রান্ত, মা কিন্তু আক্রান্ত হবে না, মা আক্রান্ত হলেও হবে না, আবার মা আক্রান্ত এটাও হবে না। তাহলে তোমার অপশন কিন্তু এটা হবে। এখন তুমি ক্রস করে দেখতে পারো, হ্যাঁ, অনেক সময় লাগবে, ক্রস করে দেখে তুমি দেখো এটাই উত্তর হবে। কিভাবে দেখো, আমি একটু ক্রস করে দিই। এটা যদি আমরা ক্রস করি, এক্স বড় হাতের বি, এক্স বড় হাতের বি পাবো। তাহলে এটা কি তোমার কন্যা, এখানে কন্যা কি হচ্ছে বলো তো? স্বাভাবিক হচ্ছে। আমরা আর একটা কন্যারও হিসাব করে ফেলি, এক্স বড় হাতের বি, এক্স ছোট হাতের বি, তাহলে কন্যা কিন্তু সবাই স্বাভাবিক, কিন্তু 50% কন্যা বাহক হচ্ছে, 50% কন্যা বাহক। আর মূলত এখানে কোনো আক্রান্ত কেউ নাই, আক্রান্ত কেউ নাই। ওকে, এখন তুমি খেয়াল করে দেখো, এরপরে তোমার ছেলেদের হিসাবটা করি। এক্স বড় হাতের বি ওয়াই, এই পুত্র কিন্তু স্বাভাবিক। এক্স ছোট হাতের বি ওয়াই, এটা কিন্তু তোমার আক্রান্ত। তাহলে তুমি অলরেডি বুঝেই গেছো যে মা যদি বাহক হয় তাহলে ছেলে একজন আক্রান্ত হবে, আর মা যদি আক্রান্ত হয় তাহলে ছেলে দুইজনই আক্রান্ত হবে, ছেলে দুইজনই আক্রান্ত হবে। ওকে, ঠিক আছে। ওকে, এখন এরপরে দেখো 80 নাম্বার, উদ্দীপকের ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য। পিতা থেকে পুত্রে সঞ্চারিত হয় না, আমরা মাত্রই দেখলাম না, মা থেকে ছেলেতে যাচ্ছে, মা থেকে মার মাধ্যমে ছেলে আক্রান্ত হচ্ছে, মার মাধ্যমে কে আক্রান্ত হচ্ছে? ছেলে আক্রান্ত হচ্ছে, তার মানে এটা হবে না। বৈশিষ্ট্য কি ওয়াই ক্রোমোজোম জড়িত? না, এটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার। এটা কি ডিসঅর্ডার? এক্স লিঙ্কড ডিসঅর্ডার। এরকম এক্স লিঙ্ক ডিসঅর্ডার তোমাদের বইয়ে 3টা দিয়ে আছে, লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া আর মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফি। মা থেকে কন্যা সঞ্চারিত হয় না, হেটারোজাইগাস কন্যা বাহক হয়, হ্যাঁ এটা হতে পারে। হেটারোজাইগাস কন্যা মানে কি তোমার এক্স, এক্স ছোট হাতের বি এক্স, বা এক্স ছোট হাতের সি এক্স, এ কি তোমার হেটারোজাইগাস না? যদি দুইটাই যদি হতো তাহলে তোমার কি হতো? দুইটাই যদি হতো তখন হোমোজাইগাস হয়ে যেত। এখানে যদি তুমি বড় হাতের বি দাও, এ তো তোমার হেটারোজাইগাস, এ বাহক। কিন্তু এখানে যদি তুমি ছোট হাতের বি দাও তখন এটা হোমোজাইগাস। হোমোজাইগাস হলে সে কি হবে? আক্রান্ত হবে। ওকে, এবার চলে আসি আমরা এ বি রক্তের গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য। এ বি মানে এ ও বি উভয় অ্যান্টিজেন আছে, ঠিক আছে, উভয় অ্যান্টিবডি অনুপস্থিত, হ্যাঁ এখানে কোনো অ্যান্টিবডি নাই। এ বি, এ সর্বজনীন, গত ক্লাসে পড়াইছিলাম সর্বজনীন গ্রহিতা, আর সর্বজনীন দাতা ছিল কিন্তু ও ব্লাড গ্রুপ, ও নেগেটিভ। সর্বজনীন দাতাকে ও নেগেটিভ, সর্বজনীন দাতা ও নেগেটিভ। ওকে, তাহলে এটার ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো 81 এর উত্তর হবে ডি। 81 এর উত্তর কত হবে? ডি হবে। ওকে, এবার এইটা কিন্তু একটু আগে কিন্তু আমরা পড়াইছি 82টা। কিন্তু একটু আগে আমরা পড়াইছি। 9:7 ছিল তোমার দুইটার ক্ষেত্রে, একটা ছিল পরিপূরক জিন আর একটা ছিল দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। পরিপূরক জিন প্রকট এপিস্টেসিসের অনুপাত ছিল 13:3, প্রকট এপিস্টেসিসের অনুপাত কত ছিল? 13:3। তাহলে তোমার এটা তো বুঝতেই পারছো, ডুপ্লিকেট প্রচ্ছন্ন জিন মানে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। মারণ জিনের অনুপাত কত? 2:1। পলিজিনের অনুপাত কত? 1:4:6:4:1। ওকে, আর ইন্টারমিডিয়েট জিন, এই অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিন আছে ইন্টারমিডিয়েট জিন, এটার ক্ষেত্রে অনুপাত 1:2:1, 1:2:1। ওকে, এবার খেয়াল করে দেখো, পিতা ও মাতা উভয়ের রক্তের গ্রুপ এবি হলে সন্তানদের মধ্যে এবি রক্তের গ্রুপ কি হারে প্রকাশ পাবে? এটা একটু আমি করে দিই, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো।
খেয়াল করো, এটা পিতার রক্তের গ্রুপ, এটা মায়ের রক্তের গ্রুপ, আমরা ক্রস করব। হ্যাঁ, এ আর এ কে ক্রস করলে আমরা এ পাবো, এ আর বি কে ক্রস করলে আমরা এ বি পাবো, বি আর এ কে ক্রস করলে আমরা এ বি পাবো, আবার বি আর বি কে ক্রস করলে আমরা বি পাবো। এখন তোমার প্রশ্নে কি বলছে, এ বি হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 4 জনের মধ্যে 2 জন, তাহলে কত পার্সেন্ট হবে বলো তো? যে সন্তানদের মধ্যে এ বি হওয়ার পার্সেন্টেজ কত পার্সেন্ট? 50%। সন্তানদের মধ্যে এ বি হওয়ার পার্সেন্টেজ কত পার্সেন্ট? 50%। ওকে, এবার দেখো, তাহলে তোমার এই যে লাল সবুজ বর্ণান্ধতা বলো, মাসকুলার ডিস্ট্রফি বলো, হিমোফিলিয়া বলো, এগুলা কিন্তু তোমার অনেক অনেক প্রশ্নই তোমার কিন্তু কমন আসে আর কি এখান থেকে। তাহলে এই জায়গাগুলো তোমাকে খুব সুন্দর করেই কিন্তু পারতে হবে। এখন দেখো, রফিক স্বাভাবিক বর্ণদর্শনে অক্ষম হলেও তার বোন শাহনাজ স্বাভাবিক বর্ণদর্শনে সক্ষম। তাইলে রফিক কি অক্ষম, তার মানে রফিক আছে আক্রান্ত, তাই তো? মানে তোমার রফিকের ক্ষেত্রে কি হবে? এক্স ছোট হাতের সি ওয়াই। তার বোন শাহনাজ স্বাভাবিক বর্ণদর্শনে সক্ষম, তাইলে শাহনাজ তোমার এক্স হতে পারে, আবার এক্স হতে পারে। বুঝা গেছে? মানে শাহনাজ বাহকও হতে পারে, স্বাভাবিকও হতে পারে, আক্রান্ত তো আর হবে না। বাহক হলে সে তো বর্ণদর্শনে সক্ষম, যদিও তার পিতামাতা উভয়ে স্বাভাবিক বর্ণদর্শনে সক্ষম। এখন আমাদের প্রশ্নগুলো দেখলে আমি বুঝতে পারবো আসলে এখানে কি চাচ্ছে। ওকে, প্রশ্নটা দেখি। উদ্দীপক অনুসারে রফিকের পিতামাতার জিনোটাইপ কি হবে? এখন তোমার প্রশ্ন কি ছিল বলতো? প্রশ্নে ছিল রফিক স্বাভাবিক বর্ণদর্শনে অক্ষম, তাহলে রফিক যেহেতু বর্ণদর্শনে অক্ষম, তাহলে তোমার কি খুঁজতে হবে অপশনে বলো তো? মা বাহক হবে, না হলে আক্রান্ত হবে। আমরা আগে এটা খুঁজি, মা বাহক অথবা আক্রান্ত। এখন দেখো, এই যে মা স্বাভাবিক, তাহলে এটা কিন্তু উত্তর হবে না। এটার ক্ষেত্রে মা স্বাভাবিক, এই দুটা উত্তর হবে না, কারণ মার মাধ্যমে ছেলে আক্রান্ত হয়। সহজ হিসাব, মার মাধ্যমে কে আক্রান্ত হয়? ছেলে। তাহলে এই দুটো অপশন কিন্তু আমরা আগেই বাদ দিয়ে দিতে পারতেছি। ক্লিয়ার? কারণ এখানে মা কিন্তু স্বাভাবিক, তার মানে ও কি বলছে? রফিকের পিতামাতার জিনোটাইপ। হ্যাঁ, রফিকের পিতামাতার, তাহলে রফিক যেহেতু আক্রান্ত, ঠিক আছে, তাহলে তোমার তার মা অবশ্যই বাহক হওয়া লাগবে, না হলে আক্রান্ত হওয়া লাগবে। এখন তোমার এই বাকি দুইটা অপশন এখন চেক করতে হবে। এখানে একটা তোমাকে কথা বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে বলতো? রফিকের বোন শাহনাজ সে কিন্তু স্বাভাবিক, সে কি স্বাভাবিক। এখন তুমি খেয়াল করে দেখো, এটাতে মা বাহক, এখানে মা আক্রান্ত। এখন এই দুটার মধ্যে আমরা একটু ক্রস করে দেখি যে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। ওকে, এই দুটার মধ্যে আমরা একটু ক্রস করে দেখি। প্রথমটাতে কি বলছে বলতো? এক্স বি এক্স বি, দেখি প্রশ্নটা আর একবার একটু দেখি। এক্স বড় হাতের বি, এক্স ছোট হাতের বি, আর পরেরটাতে কি বলছে? এক্স ছোট হাতের বি। আচ্ছা, আর একটা আমরা এই সাইডে করি, এক্স ছোট হাতের বি, এক্স ছোট হাতের বি। বাবা কিন্তু দুইটার ক্ষেত্রেই কিন্তু স্বাভাবিক। বাবা কি ছিল বলো তো? দুইটার ক্ষেত্রেই স্বাভাবিক ছিল। এবার তুমি ক্রস করে দেখো, এক্স ছোট হাতের বি এক্স, পরেরটাতেও ক্রস করো, এক্স ছোট হাতের বি এক্স। ওকে, এবার এটার ক্ষেত্রে ক্রস করে দেখো, এক্স ছোট হাতের বি ওয়াই, আবার এক্স ছোট হাতের বি ওয়াই। তাহলে দেখো এইটার ক্ষেত্রে কিন্তু উত্তর হতেই পারে, অস্বাভাবিক কিছু না। কারণ দেখো এখানে দুইটা ছেলে আক্রান্ত, মেয়ে দুইটাই কিন্তু বাহক। আবার এটার ক্ষেত্রে তুমি করে দেখি, এটার ক্ষেত্রে একটু করে দেখি, এক্স বড় হাতের বি এক্স, এইটা নিলাম, আবার এটা নিলাম, এক্স এক্স বি। তাহলে এটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, আবার পোকা আসতেছে, দেখি এবার ওয়াই দিয়ে করি আমরা, এক্স বড় হাতের বি ওয়াই, এক্স ছোট হাতের বি ওয়াই। এখন তাইলে তোমার হয় এ নাম্বার উত্তর হবে, না হলে সি নাম্বার উত্তর হবে। ওকে,
তোমাদের এটার ক্ষেত্রে মেবি বাহক দিয়া, বুঝা গেছে? উত্তর 84 এর এই দিয়া, 84 এর উত্তর এই হওয়ার কথা, 84 এর উত্তর এই হওয়ার কথা। হ্যাঁ, কেন বলো তো 84 এর উত্তর এই হওয়ার কথা? কারণ তোমার সেলে আক্রান্ত বলছে। হ্যাঁ, সেলে কি বলছে? যদি উভয় সেলের কথা বলতো তাহলে আসলে এটা সুবিধা হতো। যেহেতু সেলে আক্রান্তর কথা বলছে, তাহলে তুমি ধরেই নাও যে মা আক্রান্ত, মা আক্রান্ত। ওকে, সরি, মা বাহক, মা বাহক। যেহেতু একটা সেলের কথা বলছে, তাহলে তুমি ধরে নাও মা বাহক। ওকে, একটা সেলের কথা বলছে, অপর সেলের কথা তো বলে নাই। এখন উদ্দীপক অনুসারে রফিক ও শাহনাজের জিনোটাইপ কি হতে পারে? রফিক, রফিক তো আক্রান্ত হবে। এখন তুমি খুঁজে দেখো এখানে কি রফিক স্বাভাবিক হবে না, এখানেও রফিক স্বাভাবিক হবে না, এখানে রফিক আক্রান্ত হতে পারে, এখানেও রফিক আক্রান্ত হতে পারে। হ্যাঁ, এই দুইটার মধ্যে এখন আমাদেরকে চেক করতে হবে। শাহনাজ, শাহনাজ হয় স্বাভাবিক হবে, না হলে বাহক হবে। এখন শাহনাজ তো আক্রান্ত না, তাহলে এই অপশন বাদ, তাহলে এটা ডি নাম্বার উত্তর হবে। ওকে, প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে দিছিল? প্রাকৃতিক নির্বাচন মতবাদ অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, বইটার লেখক কে? ডারউইন। তাহলে এটা হবে। মেন্ডেল তো আমরা জানি, মেন্ডেল তোমার জনক, বংশগতিবিদ্যার জনক। ল্যামার্ক অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ দিছিল। আর ক্যারোলাস লিনিয়াস সে আসলে নামকরণ বা শ্রেণীবিন্যাসের জনক। দ্বৈত প্রস্থনে এপিস্টেসিসের অনুপাত কত? এগুলো আর আমার পড়ানো লাগে না, এগুলো তুমি এমনিই পারবা। 9:7। প্রকট 13:3। মেন্ডেলের প্রথম সূত্র আসলে 3:1। আর মারঞ্জিন বা লিথালজিন 2:1। এবং দেখো প্রচুর রিপিটেড প্রশ্ন, এগুলো অবশ্যই সলভ করতে হবে। এরপরে আমরা আসি 88 আসি। আর তোমরা তো অবশ্যই জানো যেটা, সেটা হচ্ছে 5 তারিখ, সামনের মাসের 5 তারিখে আমাদের আবারও 100 মার্কের এক্সাম আছে। জুওলজি 7-11 আর বোটানি 9-11, এই 4টা চ্যাপ্টার মিলায় 100 মার্কের এক্সাম আছে। ওকে, ওকে, ঠিক আছে। এবার আমরা চলে আসি এই প্রশ্নটা। এটা একটু ট্রিকি প্রশ্ন, তোমাকে বুঝে সলভ করতে হবে। কি বলছে? আচ্ছা, আমরা জানি মুখ বধিরতার জন্য দায়ী কে? দ্বৈত প্রস্থন এপিস্টেসিস। দ্বৈত প্রস্থন এপিস্টেসিসে মুখ বধিরতার জন্য দায়ী। মানে দুইটা ছোট হাতের ডি একসাথে থাকলে সে মুখ বধির, আবার দুইটা ছোট হাতের ই একসাথে থাকলে সে মুখ বধির। এইটাই মাথায় রাখবা, দুইটা ছোট ডি অথবা দুইটা ছোট ই একসাথে থাকা মানে সে মুখ বধির। এখন দেখো, এ কিন্তু স্বাভাবিক, এটা মুখ বধির, কারণ এখানে দেখো দুইটা ছোট ডি একসাথে আছে। বলছে মুখ ও বধির হওয়ার সম্ভাবনা কত ভাগ? তাহলে আমাকে করে দেখতে হবে এটা। ঠিক আছে, প্রশ্নে কি বলছে? ওকে, আমরা একটু করে দেখি। দেখো, প্রশ্নে বলছে বড় হাতের ডি, ছোট হাতের ডি, বড় হাতের ই, ছোট হাতের ই, এর সাথে ক্রস করছে ছোট ডি, বড়ই বড়ই। দেখো এটাই তো, ছোট ডি বড়ই বড়ই, বড় ডি ছোট ডি, বড়ই ছোটই। এখন আমরা ক্রস করে দেখব এইখান থেকে আমরা কি কি গ্যামেট পেতে পারি। দেখো, বড় ডি বড়ই, বড়, এখান থেকে আমরা 4টাই গ্যামেট পাই। বড় ডি বড়ই, বড় ডি ছোটই, ছোট ডি বড়ই, ছোট ডি ছোটই। এখন তুমি খেয়াল করে দেখো, এখান থেকে কিন্তু আমরা একই ধরনের গ্যামেট পাবো। ছোট ডি বড়ই, ছোট ডি বড়ই, ছোট ডি বড়ই, ছোট। এখান থেকে আমরা একটা নিব, কারণ আমার এমসিকিউতে সময় কম। এখন তুমি যদি 4টা গ্যামেট নিয়ে সলভ করে করতে যাও, অনেক সময় লাগবে। তাহলে আমরা এটার মধ্যে ক্রস করে দেখি, তাহলে সময় কম লাগবে। ওকে, মিলবে, উত্তর মিলবে, কারণ এর সাথে 4 গুণ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আসলে 3 গুণ দিলেই হচ্ছে। একটা তো তুমি নিচ্ছ, আর 3টা তো নিচ্ছ না। 3 গুণ দিলেই তোমার পার্সেন্টেজ বেড়ে যাবে। 3 গুণও দেওয়া লাগবে না, দেখো না, করে দেখাচ্ছি তোমাকে। তাহলে বড় ডি ছোট ডি, বড় ডি ছোট ডি, বড়ই বড়ই, এ কিন্তু স্বাভাবিক, মুখ বধির না। আমি একটু অন্য কালার নিই, হ্যাঁ, তাহলে তোমার মনে হয় বুঝতে সুবিধা হবে। লাল কালার নিই। এখন দেখো এখানে কি বলছে, এটার এটার মধ্যে ক্রস করি। এখানে কি বলছে? বড় ডি ছোট ডি, বড়ই ছোট, এও কিন্তু স্বাভাবিক, স্বাভাবিক। এখন খেয়াল কর, এটা ছোট ডি, বড়ই বড়ই, এ কিন্তু মুখ বধির।
আবার এটার ক্ষেত্রে খেয়াল করো, ছোট ডি বড় ই ছোট ই, এও মুখ বধির, কারণ দুইটা ছোট ডি একসাথে, তাহলে দেখো 4 জনের মধ্যে 2 জন মুখ বধির, তাহলে কত পার্সেন্ট মুখ বধির হচ্ছে, কত পার্সেন্ট মুখ বধির হচ্ছে, 50%। কত পার্সেন্ট মুখ বধির হবে, 50%। ওকে। আর্কিওপটেরিক্স কোন যুগে উদ্ভব হয়েছিল, এটা একটু মুখস্থ করতে হবে, জুরাসিক যুগে। কোন যুগে, জুরাসিক যুগে। ওকে। আর্কিওপটেরিক্স কোন যুগে উদ্ভব হয়েছিল, জুরাসিক যুগে। মানুষের দেহকোষে কতটি অটোজম থাকে, অটোজম 44 বা 22 জোড়া, আর 1 জোড়া থাকে সেক্স ক্রোমোজোম বা 2টা থাকে। ওকে। অস্তিত্বের জন্য সংগ্রাম, এই কথাটা কে বলছে, অস্তিত্বের জন্য সংগ্রাম। দেখো ল্যামার্ক যে মতবাদ দিছিল অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, সেখানে 4টা সূত্র ছিল। প্রথমে ছিল তোমার বৃদ্ধি, আঙ্গিক পরিবর্তন, 4টা কথা মাথায় রাখবা। ল্যামার্কের ক্ষেত্রে আমি একটু লিখে দিই, তাহলে তোমার মাথায় থাকবে। ল্যামার্ক 4টা কথা বলছিল। ল্যামার্ক কয়টা কথা বলছে, 4টা। ল্যামার্কের 4টা কথা ছিল। কয়টা কথা, 4টা কথা। বৃদ্ধি, আঙ্গিক পরিবর্তন, বৃদ্ধি, আঙ্গিক পরিবর্তন, ব্যবহার অব্যবহার, ব্যবহার ও অব্যবহার, আর অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। আর ডারউইন প্রাকৃতিক নির্বাচন মতবাদ দিচ্ছে না, এ 6টা ঘটনা দেখে 4টা সিদ্ধান্ত দিছিল। কয়টা ঘটনা, 6টা ঘটনা দেখে 3টা সিদ্ধান্ত দিছিল। ওই 3টা সিদ্ধান্তের মধ্যে একটা ছিল হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। কি ছিল, অস্তিত্বের জন্য সংগ্রাম। তাহলে এটা কে বলছে, ডারউইন বলছে। হেকেল দিছিল পুনরাবৃত্তি মতবাদ, আর ভ্রিজ দিছিল পরিব্যক্তি মতবাদ। ভ্রিজ কি দিছিল, পরিব্যক্তি মতবাদ। গত ক্লাসে কিন্তু পড়ানো হয়েছিল এটা। ওকে। এবার খেয়াল করো, কালো বর্ণ খাটো লোমের পুরুষ গিনিপিকের সাথে বাদামি ও লম্বা লোমের স্ত্রী গিনিপিকের সংকরায়নের ফলে F1 বংশধরে কালো বর্ণ খাটো লোমের গিনিপিক পাওয়া যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা কালো আর খাটো মানে বড় হাতের বি দিলাম আর বড় হাতের এস দিলাম, ঠিক আছে। বাদামি ছোট হাতের বি, লম্বা ছোট হাতের এস দিয়ে আমরা ক্রস করে দেখি যে কি দাঁড়াচ্ছে। ওকে, ক্রস করে দেখি একটু। তাইলে কালো আর কি বলছে, খাটো, কালো খাটো, যেহেতু এটা কি পিতা না, এটাই প্রকট। এর সাথে বাদামি ও লম্বা। F1 জনুতে আমরা কি পাবো, F1 জনুতে আমরা পাবো বড় বি ছোট বি, বড় এস ছোট এস। এটা তো বাবাই হবে। F1 অনুসারে এটা কি বাবা সবসময় প্রকট না, তাহলে এর ক্ষেত্রে কি হবে, কালো এবং খাটো বর্ণ হবে, কালো খাটো হবে। F1 জনুতে আমরা কি পাবো, কালো খাটো, তাই তো। হ্যাঁ, F1 এক্ষেত্রে পুরুষটা কি হবে বলতো, পুরুষ গিনিপিগ আছে বিশুদ্ধ প্রকট। পুরুষটা কি হবে বলতো, বিশুদ্ধ প্রকট। আর F1 বংশধরে আমরা কি পাবো, অলরেডি আমি বললাম না, বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের এস ছোট হাতের এস, এটা। ওকে, ঠিক আছে। আমাদের আজকে কিন্তু ক্লাস হওয়ার কথা ছিল জুওলজি 7, হ্যাঁ, কিন্তু শেষ করতে পারি নাই। জুওলজি 7-এর ডেট আমি পরে আবার দিয়ে দিব, পরে গ্রুপে জানাই দিব। এবার দেখো 93, আচ্ছা এরপরে কি বলছে তোমার 94-এ কি বলছে, F1 বংশধরের সংকরণের ক্ষেত্রে F2 জনুতে, এটা তো জানি আমরা দ্বিতীয় সূত্র, তাহলে অনুপাত কি 9:3:3:1 হবে। এটা তো হবে না, এ তো ভুলভাল অনুপাত দিয়ে রাখতে হবে না। হুবহু পিয়নের মাতার ন্যায় জিনোটাইপ মাত্র একটি বংশধরে পাওয়া যায়। হ্যাঁ, এটা 1 আর 3 হবে। কিভাবে একটু দেখাই দিই, তোমরা যদি মেন্ডেলের দ্বিতীয় সূত্র ছকটা করে থাকো কখনো, এরকম একটা ছক আছে এবং অনুপাত ছিল কি বলতো 9:3:3:1। এই যে একটা,
এ কিন্তু এই মাতার মতো ছিল, হ্যাঁ, এই যে কর্নারের দিকে ছিল, দেখবা মা, ওইটাই তোমার প্রশ্নে বলছে হুবহু পিয়নের মাতার ন্যায় জিনোটাইপ F2-তে কয়টা পাওয়া যায়? একটাই পাওয়া যায় না। ওকে, এবার বিবর্তনের চাবিকাঠি কোনটি? জেনেটিক প্রকরণ, কারণ জিন পরিবর্তন হওয়ার ফলে কি তোমার বিবর্তন হচ্ছে, জিন পরিবর্তন হওয়ার ফলে তোমার কি হচ্ছে বলো তো? বিবর্তন হচ্ছে। ক্লিয়ার? জিন পরিবর্তনের ফলেই বিবর্তন হচ্ছে। এখন আসো, বর্ণান্ধতার জন্য দায়ী জিন কি হবে? এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্কড। ওকে, থ্যালাসেমিয়ার জন্য কিন্তু দায়ী কিন্তু লিথাল জিন, এটা একটু মাথায় রাখবা। থ্যালাসেমিয়া জন্য দায়ী জিন কোনটা? লিথাল জিন। এবার চলে আসি আমরা 97। আর এপিস্টেসিস তো আমরা পড়ছি, মুখ বধিরতা, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ওকে, আর সহপ্রকটতা, এটা মনে হয় পরিপূরক জিন। সহপ্রকটতার ক্ষেত্রে কি হবে? পরিপূরক জিন, পরিপূরক জিন। এবার খেয়াল করো, উদ্দীপক উল্লেখিত মহিলার ক্ষেত্রে কোনটি সঠিক? মহিলা কোনটা এখানে? এই যে এটা তো পুরুষ চিহ্ন, এই যে এটা হচ্ছে পুরুষ চিহ্ন তীর দিয়া, আর প্লাস চিহ্ন দিয়া এটা হচ্ছে মহিলা চিহ্ন ও নেগেটিভ দিয়া। তাইলে ও নেগেটিভ মানে ও মানে কি? এখানে কোনো অ্যান্টিজেন নাই। তাহলে রক্তে এও বি অ্যান্টিজেন না, এটাও হবে না, এইটাও হবে না, এটা কোনো অ্যান্টিজেনই নাই, কোনো অ্যান্টিজেন নাই, বাট এও বি উভয় অ্যান্টিবডি আছে। তাহলে 97 বি। বুঝে বুঝে সলভ করবা। ওকে, উদ্দীপকের আলোকে যা হতে পারে, দেখো মা নেগেটিভ, তাইলে বাচ্চার ক্ষেত্রে ইরাইথ্রোব্লাস্টিক ফিটালিস হতে পারে। হ্যাঁ, বাবা পজিটিভ মানে ছেলেও পজিটিভ হওয়ার চান্স সব থেকে বেশি। সন্তানের রক্ত কি হবে? আরএইচ ফ্যাক্টর যুক্ত, তাহলে 1 2 হবে। আরএইচ নেগেটিভ ফ্যাক্টর যুক্ত তো না, কারণ তোমার বাবা পজিটিভ হলে ছেলে পজিটিভ হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি থাকে। ওকে, তাহলে উত্তর হবে 1 আর 2। জীবন্ত জীবাশ্ম সংজ্ঞা আমি বলবো না, জাস্ট উদাহরণগুলো আমি তোমাকে বলি। জীবন্ত জীবাশ্মের উদাহরণ কি কি? প্লাটিপাস, লিমুলাস, ল্যাটিমারিয়া, স্ফেনোডন। তোমার বইয়ের যে 3টা আছে একটু আমি লিখে দিই। দেখো, জীবন্ত জীবাশ্ম, এর বাইরেও তুমি জীবন্ত জীবাশ্ম বোটানিতে তুমি পড়ে আসছো। সাইকাস, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। আরও একটা উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম বলা হয়, জিঙ্কো বিলোবা, জিঙ্কো বিলোবা। এই দুইটা উদ্ভিদ বিজ্ঞানে তুমি পড়ে আসছো বোটানির সাথে, সাইকাস আর জিঙ্কো বিলোবা। আর এইখানে তুমি পাবা প্লাটিপাস, প্লাটিপাস, লিমুলাস, প্লাটিপাস, লিমুলাস, ল্যাটিমারিয়া, ল্যাটিমারিয়া, আর একটা হচ্ছে স্ফেনোডন, 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 স্ফেনোডন। এই কয়েকটা কথা একটু মাথায় রাখবা। ওকে, তাহলে তুমি বোটানিতে জীবন্ত জীবাশ্ম পাইছো কি কি? সাইকাস আর জিঙ্কো বিলোবা। আর এখানে কি কি জীবন্ত জীবাশ্ম পাচ্ছ? প্লাটিপাস, লিমুলাস, ল্যাটিমারিয়া, স্ফেনোডন। প্লাটিপাস, লিমুলাস, ল্যাটিমারিয়া, স্ফেনোডন, স্ফেনোডন। তাহলে তোমার উত্তর তো তুমি দেখছোই, কি হবে বলো তো? ল্যাটিমারিয়া উত্তর হবে, ল্যাটিমারিয়া। ক্লিয়ার? XX আমরা অলরেডি জানি, ফড়িং বা ঘাস ফড়িং, সারপোকা, ডায়োস্কোরিয়া। গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশে জন্মগ্রহণ করে? অস্ট্রিয়াতে। গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশে জন্মগ্রহণ করছে? অস্ট্রিয়াতে। ওকে, এবার আসি এটা দেখো, লাল ফুল সাদা ফুল মানে তোমার RR, মিলে আমরা গোলাপি ফুল পাইছি মানে RW পাইছি। এবার লাল গোলাপি সাদা মানে 1:2:1 অনুপাত। এটার জন্য দায়ী জিনের নাম কি? আমরা জানি এটা অসম্পূর্ণ প্রকটতা। কিভাবে বললাম? লালও আসে নাই, সাদাও আসে নাই, অসম্পূর্ণ। বুঝা গেছে? যদি লাল সাদা মিক্স হতো, লাল সাদা যদি মিক্স হতো তখন সেটা হতো সমপ্রকটতা। লাল সাদা মিক্স হলে তখন সেটাকে আমরা কি বলতাম? সমপ্রকটতা। ওকে, যেহেতু এখানে লালও আসে নাই, আর যদি এখানে শুধু লাল পাইতাম তাহলে এটাও তো মেন্ডেলের প্রথম সূত্র। এই জিনিসগুলো তোমাকে একটু বুঝতে হবে পরীক্ষায় কি চাচ্ছে। ওকে, তাহলে এটা হবে কি বলতো? অসম্পূর্ণ প্রকটতা। এবং এটার জন্য দায়ী জিনের নাম কি? ইন্টারমিডিয়েট জিন। এটার জন্য দায়ী জিনের নাম কি? ইন্টারমিডিয়েট জিন। ক্লিয়ার? এবার আসি উদ্দীপকের ক্রম অনুযায়ী
F2 জনন, ফিনোটাইপিক জিনোটাইপিক অনুপাত কত? ফিনোটাইপিক বলো জিনোটাইপিক বলো 1:2:1। ঠিক আছে। সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ কি? যার উৎপত্তি গঠন আলাদা কিন্তু কাজ এক। যেমন পাখির ডানা এবং প্রজাপতির ডানা, এদের গঠন আলাদা কিন্তু কাজ এক। কারণ পাখির ডানা উঠতে সাহায্য করে, প্রজাপতির ডানাও কি করে বলতো? উঠতে সাহায্য করে। ক্লিয়ার? এবার চলে আসো ল্যামার্কের মতবাদ কতটি নীতির উপর প্রতিষ্ঠিত? এটা কিন্তু একটু আগে আমি পড়াইছি। বৃদ্ধি, আঙ্গিক পরিবর্তন, ব্যবহার অব্যবহার আর অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তাহলে কয়টা হবে? 4টা। এইভাবে তোমাকে প্রশ্ন সলভ করতে হবে, তাহলে তুমি এইগুলো এমনিতেই পারবা। বিবর্তনের জনককে? এমপেডোক্লিস। বিবর্তনের জনককে কত ক্লাসে পড়াইছিলাম? এমপেডোক্লিস। যদি সেটা না থাকে তাহলে তুমি ডারউইন দাগাতে পারো। ঠিক আছে। এবার দেখো উপরের প্রশ্নটা আবারও দিচ্ছে, লাল সাদা মিলে হচ্ছে রোয়ান, তার মানে এটা RR মিলে হয়েছে RW। ঠিক আছে। তাহলে উল্লেখিত পিতামাতা জিনোটাইপ কি কি? পিতামাতা মানে এই যে পিতামাতা RRWW। F2 তে কি হবে? আমরা একটু আগে পড়লাম না, এটা তো অসম্পূর্ণ প্রকৃত, 1:2:1। তার মানে কি হবে? 108-এর 108-এর হবে 4। কেন 3:1 না হয়ে 1:2:1 হয়? কেন হয়? কারণ সমপ্রকটতার জন্য হয়। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, সমপ্রকটতা আর অসম্পূর্ণ প্রকটতার জন্য হয়। পরিপূরক জিন এর ক্ষেত্রে অনুপাত 9:7, লিথাল জিন 2:1। আর এপিস্টেসিস তো দুই ধরনের আছে, প্রকট দ্বৈত প্রচ্ছন্ন। প্রকটের 13:3, দ্বৈত প্রচ্ছন্ন 9:7, 9:7। এবার আসো 110। মাতা বর্ণান্ধ ও পিতা স্বাভাবিক হলে, মা বর্ণান্ধ আমার করা লাগবে? আমি তো বলে দিছিলাম, মা বাহক হলে 50% পুত্র আক্রান্ত, আর মা বর্ণান্ধ হলে 100% পুত্রই আক্রান্ত। বুঝা গেছে? মা বর্ণান্ধ তার মানে 100% পুত্রই আক্রান্ত। তুমি এই দুইটা কথা তুমি একটু নোট ডাউন করে রাখো, তাহলে তোমার এমসিকিউ সলভ করা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, কই লিখছি আমি সেটা দেখো, এই যে ওকে, এইটা তুমি 5 স্টার দিয়ে রাখো, তাহলে তোমার এমসিকিউ সলভ অনেকটাই ইজি হবে। নাহলে পরীক্ষার হলে তোমার হিসাব করতে অনেক সময় লাগবে। মা বাহক মানে একজন পুত্র বা 50% পুত্র আক্রান্ত, আর মা আক্রান্ত মানে দুইজন পুত্রই আক্রান্ত, 100% পুত্রই আক্রান্ত। এবার তুমি এটা তুমি হিসাব করে দেখো মিলবে, আর যদি তোমার টাইম থাকে তুমি করে দেখবা, আর টাইম না থাকলে একদম ইজি। যে ছেলের হিসাব যখন করতে বলবে তখন তুমি দেখবা মায়ের দিকে, মা বাহক মানে একজন পুত্র বাহক হবে, আক্রান্ত হবে, 50% পুত্র আক্রান্ত হবে, দুইজনের মধ্যে একজন আক্রান্ত হবে। আর যদি মা আক্রান্ত হয় তাহলে দুইজন পুত্র আক্রান্ত হবে, মানে 100% পুত্রই আক্রান্ত হবে। ক্লিয়ার? এবার আসো, ও গ্রুপধারী রক্ত দিতে পারে। ওকে আমরা কি বলছিলাম? সর্বজনীন দাতা, ও সবাইকে দিতে পারবে। ও কাকে? এ কেও দিতে পারবে, বি কেও দিতে পারবে, এ বি কেও দিতে পারবে। ও সর্বজনীন দাতা। আর এ বি আসছে সর্বজনীন গ্রহীতা, ও সবার থেকে নিতে পারবে। ওকে, এবার খেয়াল করো, কামাল সাহেব ও তার স্ত্রী উভয়ে মুখ বধির। মানে উভয় মুখ বধির মানে কি বলতো? ডি, ছোট হাতের 2টা ডি, বড় হাতের 2টা ই, আবার বড় হাতের 2টা ডি, ছোট হাতের 2টা ই। কিন্তু দেখা গেল তাদের সন্তানরা সবাই স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ F1 জনুতে আমরা কি পাচ্ছি? বড় ডি ছোট ডি, বড় ই ছোট ই। হ্যাঁ, কারণ 2টা ডি তো এখানে একসাথে হচ্ছে না, ছোট ডি, আবার 2টা ছোট ইও একসাথে হচ্ছে না, এই জন্য F1 জনুতে সবাই স্বাভাবিক। তাহলে স্বাভাবিক হওয়ার কারণ কি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। আমরা জানি মুখ বধিরতার জন্য দায়ী জিন কোনটা? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। মুখ বধিরতার জন্য দায়ী জিন দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ক্লিয়ার? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এবার আসো, F2 জনুর সন্তানেরা মুখ বধির হওয়ার সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ আমরা অনুপাত জানি না, 9:7, 9:7। তাইলে এই যে ভাই বোন ক্রসের মাধ্যমে, সিবলিং ক্রসের মাধ্যমে হতে পারে। এবং এখানে প্রচ্ছন্ন জিনের হেটারোজাইগাসে উপস্থিতিতে, আচ্ছা 2টা ছোট ডি, এটা কি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস? অবশ্যই হোমোজাইগাস। প্রচ্ছন্ন জিনের হোমোজাইগাস হলে তখন নাই তোমার হবে, ধরো ছোট ডি
আর ছোট ই যদি একসাথে থাকে তাও হবে না, এটাকে বলতেছে এটারও জায়গা আছে। কেন হবে না? কারণ তুমি যখন একটা ছোট ডি একটা ছোট ই বসাবা, তাহলে বড় ডি ছোট ডি বড় ই ছোট ই হয়ে যাচ্ছে না। এর ক্ষেত্রে তো মুখ বধির না। মুখ বধির হতে গেলে দুইটা ছোট ডি একসাথে থাকা লাগবে, নাহলে দুইটা ছোটই একসাথে থাকা লাগবে, মানে দুইটা প্রশ্নহীন হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে। ক্লিয়ার? হোমোজাইগাস মানে একই অবস্থায় থাকতে হবে। ক্লিয়ার? তাহলে এটার উত্তর হবে 1 আর 3, 113 বি। এবার নিচের কোনটি সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত? এগুলো আমার তো আর সলভ করানোর দরকার নাই, অনেকবার বলছি। 1:2:1। কোন গ্রুপের রক্তে এ ও বি উভয় অ্যান্টিবডি আছে? দেখো, যার কোনো অ্যান্টিজেন নাই তার উভয় অ্যান্টিবডি থাকবে। ওতে কোনো অ্যান্টিজেন নাই, তাহলে এ ও বি উভয় অ্যান্টিবডি থাকবে। আর এ আর বি, এ বিতে উভয় অ্যান্টিজেন আছে কিন্তু কোনো অ্যান্টিবডি নাই। কোনটি সংযোগ সূত্র রক্ষাকারী? দেখো, তোমাদের বইয়ে আর্কিওপটেরিক্স আছে সংযোগকারী সূত্র, কিন্তু অপশনে কিন্তু আর্কিওপটেরিক্স নাই, হবে প্লাটিপাস। প্লাটিপাস হচ্ছে সরীসৃপ আর স্তন্যপায়ীদের সংযোগকারী সূত্র। আর আর্কিওপটেরিক্স ছিল পাখি আর সরীসৃপের মধ্যে সংযোগকারী সূত্র। আর একটা হচ্ছে ল্যাংফিশ, এটা হচ্ছে মাছ আর উভচরের মধ্যে সংযোগকারী সূত্র। এই তিনটা কথা একটু মাথায় রাখবা। সোহাগের বাবা হিমোফিলিক হলেও তার একমাত্র বোন সুমি ও তার মা স্বাভাবিক। সোহাগের বাবা হিমোফিলিক হলেও তার একমাত্র বোন সুমি ও তার মা স্বাভাবিক। এখন কি বলছে তোমার? দেখো, বাবা যদি হিমোফিলিক হয় তাইলে মেয়ে বাহক হবে, ছেলের কিছু হবে না, কিন্তু মেয়ে কি হবে? বাহক হবে। ঠিক আছে? তাহলে উদ্দীপকে উল্লেখিত সোহাগ ও সুমির পিতা মাতার জিনোটাইপ কি হবে? তাহলে তুমি খেয়াল করো, পিতা তো হিমোফিলিক, তাহলে এই দুইটা অপশন তো বাদ, কারণ এখানে পিতা স্বাভাবিক দিয়া, এই দুইটা অপশন বাদ। কেন বাদ? কারণ দেখো, তুমি এক্স বড় হাতের এইচ হচ্ছে না, এই দুইটা অপশন তো তোমার আগেই বাদ যাচ্ছে। ঠিক আছে? এখন এই দুইটা অপশনের মধ্যে একটা হবে। ওকে, এই দুইটা অপশনের মধ্যে একটা হবে। এখানে না প্রশ্ন একটু ইনকমপ্লিট আছে, পরের প্রশ্নটা দেখলে তুমি আসলে এটার উত্তর করতে পারবা। সকল কন্যা সন্তানই স্বাভাবিক, 50% পুত্র হিমোফিলিক, 50% পুত্র সন্তান স্বাভাবিক। তার মানে তোমার এমন একটা ব্যাপার আছে যা মা ইনভলভ আছে এখানে। তার মা, তুমি দেখো, তাহলে এই দুইটার মধ্যে মা এটাতে স্বাভাবিক, তার মানে এটা উত্তর হবেই না, এটা উত্তর হবে। কারণ তুমি যখন পুত্রকে স্বাভাবিক বা আক্রান্ত করতে, মানে পুত্রকে আক্রান্ত করতে গেলে তোমার অবশ্যই মা বাহক হওয়া লাগবে, অবশ্যই কি হওয়া লাগবে? মা বাহক হতে হবে। এখন তুমি করে দেখতে পারো, উদ্দীপক উল্লেখিত কন্যা সুমির সাথে স্বাভাবিক পুত্রের, তাইলে এখানে সুমিকে তুমি কি ধরছো বলো তো? সুমি বাহক। কারণ কি বাহক? কেন? কারণ বাবা আক্রান্ত, এজন্য সুমি বাহক। স্বাভাবিক পুত্রের বিবাহে বৈশিষ্ট্য পরবর্তী বংশধর কি হবে? তাহলে সুমি যদি বাহক হয় এক্স স্টার এক্স, আর স্বাভাবিক যদি ছেলে হয়, তাহলে মা বাহক হলে 50% ছেলে আক্রান্ত, 50% ছেলে স্বাভাবিক। 2 আর 3 ঠিক আছে। সকল কন্যা সন্তান কি স্বাভাবিক হবে? না, একজন তো বাহক হয়ে যাচ্ছে। এই যে খেয়াল করে দেখো, একজন বাহক, একজন, মানে 50% স্বাভাবিক, 50% বাহক। তাহলে এটা তোমার 2, 3 হবে। ওকে, এগুলো বুঝে বুঝে সলভ করতে হবে। কিন্তু এবি রক্তের গ্রুপের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এবির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এবিতে কি উভয় অ্যান্টিজেন আছে, কোনো অ্যান্টিবডি নাই, তাইলে উভয় অ্যান্টিবডি এ ও বি বিদ্যমান না। এবি কে কি বলা হয় বলো তো? সর্বজনীন গ্রহীতা। সর্বজনীন, ও সবার থেকে নিতে পারবে, সবাইকে কি দান করতে পারবে? না, এটা তো হয়ই না। শুধু বি অ্যান্টিজেন না, এ ও বি উভয় অ্যান্টিজেন আছে, ও গ্রুপের রক্ত নিতে পারবে, ও সবার থেকেই নিতে পারবে, মানে ও গ্রুপ থেকেও নিতে পারবে। ক্লিয়ার? এবার আসি আমরা খাটোলোম, বিশুদ্ধ খাটোলোম আর বিশুদ্ধ লম্বালোম বিশিষ্ট গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলে এফ অঞ্জনুতে
শুধুমাত্র খাটো গিনি পিগ পাওয়া গেছে, তার মানে এই খাটোটাই আসলে প্রকট। এখানে খাটোটাই কি বলতো, প্রকট। ক্লিয়ার? তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমরা ক্রস করব কার কার মধ্যে, ক্রস করব খাটো দুইটা বড় হাতের এস খাটো, আর লম্বা আছে দুইটা ছোট হাতের এস। F1 আমরা কি পাচ্ছি, সব খাটো পাচ্ছি, বড় হাতের এস ছোট হাতের এস পাচ্ছি, সবই খাটো পাচ্ছি। ঠিক আছে, তাহলে দ্বিনতাত্ত্বিক F2 এর ক্ষেত্রে কি হবে, এটা তো মেন্ডেলের প্রথম সূত্র 3:1 হবে। মেন্ডেলের প্রথম সূত্র কত হবে, 3:1। F1 প্রাপ্ত গিনিপিগ এবং প্রচ্ছন্ন প্যারেন্টের ক্রসে প্রাপ্ত গিনিপিগের লোমের বৈশিষ্ট্য হবে। এটা একটু করে দেখি, এটা কিন্তু সেই টেস্ট ক্রস। কি ক্রস, টেস্ট ক্রস। মানে আমরা এইটা তো F1 ছিল, F1 এর সাথে আমার এই যে প্রচ্ছন্ন জীবের ক্রস। কার ক্রস, কার বলছে বলো তো, প্রচ্ছন্ন প্যারেন্ট। প্রচ্ছন্ন প্যারেন্ট মানে কি, মায়ের সাথে ক্রস। তাহলে আমরা ক্রস করে দেখি, বড় হাতের এস ছোট হাতের এস আর দুইটা ছোট হাতের এস, ক্রস করে দেখো কি হয়। বড় হাতের এস ছোট হাতের এস, বড় হাতের এস ছোট হাতের এস, ছোট হাতের এস ছোট হাতের এস, ছোট হাতের এস ছোট হাতের এস। তাহলে এগুলো আমরা কি পাচ্ছি, লম্বা লম্বা খাটো খাটো। এখন কি বলছে প্রশ্নটা দেখি, এখানে কোনো বিশুদ্ধ লম্বা পাচ্ছি আমরা, এখানে কোনো বিশুদ্ধ লম্বা পাচ্ছি না, কিন্তু বিশুদ্ধ খাটো পাচ্ছি, বিশুদ্ধ খাটো পাচ্ছি। শঙ্কর খাটো, শঙ্কর খাটো কি পাচ্ছি এখানে দেখি, ও সরি, এগুলো তো খাটো হবে আর এগুলো লম্বা হবে, সরি ভুল লিখছি আমি, 1 মিনিট। দেখো এগুলা কি হবে বলতো, কারণ প্রকটকে বড় হাতের এস না, বড় হাতের এস আছে খাটো খাটো, আর এগুলা কি লম্বা। তাহলে আমরা বিশুদ্ধ লম্বা কিন্তু পাচ্ছি, বিশুদ্ধ খাটো কি পাচ্ছি, বিশুদ্ধ খাটো কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে বিশুদ্ধ খাটো আমরা পাচ্ছি না, ওকে, বিশুদ্ধ খাটো আমরা পাচ্ছি না, তাহলে এটা হবে না। সংখ্যা খাটো তো পাচ্ছি, এই যে বড় হাতের এস ছোট হাতের এস। বিশুদ্ধ লম্বাও পাচ্ছি, ছোট হাতের এস ছোট হাতের এস, 1:1। এটা হচ্ছে তোমার টেস্ট ক্রসের অনুপাত, 1:1। তাহলে 2 আর 3, 2 আর 3। এবার খেয়াল করো, উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে বলছে। কি বলছে প্রশ্নটা, এটা পিতা, পিতা আক্রান্ত মা বাহক, পিতা আক্রান্ত মা বাহক। তাহলে এটা আমাকে করে দেখতে হবে, পিতা আক্রান্ত মা বাহক। এখন তুমি এখানেই করে দেখো, আমরা এই প্লাস প্লাস বাদ দিয়ে দিই, ঠিক আছে। এক্স সি, এটার সাথে এই দুটা গুণ দিই, এক্স সি এক্স, আর একটা কি পাচ্ছি, এক্স সি এক্স সি। এবার এটার সাথে এই দুটা গুণ দিই, এক্স ওয়াই এক্স সি ওয়াই। এবার প্রশ্নে কি বলছে দেখো, 50% মেয়ে স্বাভাবিক। আচ্ছা, মেয়ে কি কোনো স্বাভাবিক হচ্ছে এখানে, মেয়ে বাহক হচ্ছে 50%, আক্রান্ত হচ্ছে 50%, এটা হবে না। 50% মেয়ে বর্ণান্ধ, হ্যাঁ এটা হবে, কিন্তু 50% ছেলে বর্ণান্ধ জিন, আর ছেলে তো তোমার বাহক হয়ই না। 100% ছেলে স্বাভাবিক না, 50% তো আক্রান্ত হচ্ছে। তাহলে উত্তর 122-এর বি, 122-এর উত্তর কত হবে, বি হবে, ওকে। এবার আসি 123। রনির রক্তের গ্রুপ এ পজিটিভ, তার ভাইয়ের রক্তের গ্রুপ এ বি পজিটিভ। তাহলে রনির রক্তে আর এইচ ফ্যাক্টর আছে না, পজিটিভ দিয়ে তো আছে, অ্যান্টিজেন এ আছে, হ্যাঁ অ্যান্টিবডি এ না, অ্যান্টিবডি বি থাকবে। তাহলে কি হবে, 1 আর 2, 123-এর এ, 123-এর এ হবে। এবার দেখো রনির ভাইয়ের রক্তের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক। রনির ভাই কি এ বি পজিটিভ, এ বি পজিটিভ। এ কি ছিল বলতো, সর্বজনীন গ্রহিতা, সর্বজনীন দাতা না কিন্তু। এ বি পজিটিভ সর্বজনীন গ্রহিতা, আর ও নেগেটিভ আসছে সর্বজনীন দাতা, কারণ ওখানে কোনো অ্যান্টিজেন নেই কিন্তু সব অ্যান্টিবডি থাকে। আর এইচ অ্যান্টিবডি মানে সব ধরনের অ্যান্টিবডিই থাকে ও নেগেটিভে। শুধু অ্যান্টিজেন এ উপস্থিত না, এ ও বি উভয় অ্যান্টিজেন উপস্থিত। অ্যান্টিবডি বি উপস্থিত না,
এখানে তো কোনো অ্যান্টিবডি নাই, যেহেতু এ ও বি উভয় অ্যান্টিজেন আছে। রনির কাছ থেকে রক্ত নিতে পারবে, হ্যাঁ এ বি তো সর্বজনীন গ্রহীতা, তার মানে রনির কাছ থেকে রক্ত নিতে পারবে। 124-এর ডি, 124-এর ডি। খেয়াল করে দেখো, আমাদের হয়তো আর 5-7 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। দেখো, জামাল বংশগত শারীরিক ত্রুটির জন্য ড্রাইভিং লাইসেন্স পান নাই, কিন্তু জামালের স্ত্রীর এই ত্রুটি নেই। তাহলে জামালের কি লাল সবুজ বর্ণান্ধতা আছে, মানে এক্স, ছোট হাতের সি, ওয়াই। এখন জামালের ছেলেদের ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত? এখন দেখো, জামালের স্ত্রীর নাই, তাহলে স্ত্রী হয় স্বাভাবিক হতে পারে, না হলে স্ত্রী বাহক হতে পারে, যে কোনো একটা। বুঝা গেছে? তাহলে ছেলেদের যদি মা স্বাভাবিক থাকে, কোনো ছেলে আসলে তোমার আক্রান্ত হবে না, মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 0%। বাট মা যদি বাহক হয়, আক্রান্ত হবে 50%। তাহলে 1 আর 2 হবে। তাহলে তুমি এখানে একটু কারেকশন করে নাও। কোথায় কারেকশন করে নিবা সেটা হচ্ছে, কই গেল তা, আরো পরের দিকে ছিল মনে হয়, এই যে মা স্বাভাবিক, কারণ মা থেকে আসলে পুত্রতে যায়। মা স্বাভাবিক, তার মানে পুত্র 100% স্বাভাবিক, পুত্র 100% স্বাভাবিক। ক্লিয়ার? এই 3টা কথা মাথায় রাখবা। মা বাহক মানে পুত্র একজন আক্রান্ত, মা আক্রান্ত মানে 2জন পুত্রই আক্রান্ত। ক্লিয়ার? তাহলে এটার উত্তর বুঝতে পারছো। আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্য কি? আসলে আর্কিওপটেরিক্সের দুই ধরনের বৈশিষ্ট্যই থাকে, সরীসৃপের বৈশিষ্ট্যও থাকে, পাখির বৈশিষ্ট্যও থাকে। দাঁতযুক্ত চোয়াল আছে, দেহ পালক আছে, পাখির মতো পুরু এবং ভারী হাড় থাকে, মানে তোমার 3টাই উত্তর হবে। তাহলে আর্কিওপটেরিক্সে তুমি বৈশিষ্ট্যগুলো পড়বা, সরীসৃপীয় বৈশিষ্ট্য আর পাখির বৈশিষ্ট্য। আরএইচ ফ্যাক্টর জনিত সমস্যা, রক্ত সঞ্চালন জটিলতা, মাসকুলার ডিস্ট্রফি। দেখো, মাসকুলার ডিস্ট্রফি এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এটা তো আর আরএইচ ফ্যাক্টরের জন্য সমস্যা না, গর্ভধারণ জটিলতা। তার মানে 1 আর 3। সেক্স লিঙ্ক রোগ নয় কোনটি? মাসকুলার ডিস্ট্রফি, হিমোফিলিয়া, লাল সবুজ বর্ণান্ধতা, 3টাই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। গনোরিয়া কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। বোঝা গেছে? গনোরিয়া এসটিডি বলা হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি, এবং এটা হয় একটা ব্যাকটেরিয়া দিয়ে, গনোরিয়া, নেইজেরিয়া গনোরি ব্যাকটেরিয়া দিয়ে হয়। এটা এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে সেক্সের মাধ্যমে এটা ছড়ায়, বাট সেক্স লিঙ্ক নেয়, মানে এটা কোনো বংশগতীয় রোগ না। লিথাল জিনের বৈশিষ্ট্য, এটা একটা মিউট্যান্ট জিন, ঠিক আছে। জীবের মৃত্যু ঘটায়, এটাও ঠিক আছে। ওকে, যদি তোমার প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন হয়, তাহলে হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটে। আর প্রকট মিউট্যান্ট জিন হলে হোমোজাইগাস হেটারোজাইগাস 2 অবস্থায় আসলে জীবের মৃত্যু ঘটতে পারে। এবং অনুপাত তো আমরা জানি 2:1। তাহলে উত্তর কত হবে? 1 আর 2। এবার লাল ফুল সাদা ফুল, এফানজনে কি হবে? গোলাপি। আসলে এটা তোমার আর পড়ানোর মতো কিছু না, এগুলো তুমি পারবা। 1:2:1। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ কোনটি? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা আর মারণ জিন বা লিথাল জিন। প্রোকোটেপিস্টেসিস 13:3, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এপিস্টেসিস দ্বৈত প্রচ্ছন্ন, ধরো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এটা 9:7। পলিজেনিক ইনহেরিটেন্স 1:4:6:4:1। এবার খেয়াল করো, সুহান স্বাভাবিক পুরুষ, সম্প্রতি সে সুমি নামের একজন স্বাভাবিক কিন্তু বর্ণান্ধ বাহক। তাহলে সুহান কি তোমার এক্স ওয়াই, আর সুমি কি এক্স, ছোট হাতের সি, এক্স। বলছে সুমির জিনোটাইপ কি হবে? সুমি তো কি বলতো? বাহক, বাহক, তার মানে একটাই সমস্যা। তুমি খুঁজে দেখো, এইটাতে সমস্যা। ওয়াই তো আর হবে না, এ তো স্বাভাবিক, এ তো আক্রান্ত, এটাই হবে। তাদের প্রথম বংশধরের ছেলে সন্তানগুলোর মধ্যে কি হবে? দেখো, সকলেই তো বর্ণান্ধ হবে না, কারণ যদি সুমি বর্ণান্ধ হলে ছেলে সবাই বর্ণান্ধ হতো। 50% বর্ণান্ধ হবে, 50% স্বাভাবিক হবে। তুমি করে দেখো, আমি তো ওই ট্রিক্স তোমাকে আমি শিখাই দিলাম।
ওইভাবে মনে রাখলে তোমার আর পরীক্ষার হলে করা লাগবে না, আর চাইলেও সময় থাকলে তুমি করে দেখতে পারো। দুইটা কালো গিনিপিগের মধ্যে ক্রস করানো হয়েছে। F1 জনুতে কালো সাদা উভয় রঙের অপত্যের জন্ম নিল। এখন কি বলছে, F1 জনুর অপত্যের সাথে বিশুদ্ধ কালো গিনিপিগের ক্রস ঘটালে এখন F1টা কি বলতো, BW, এর সাথে আমরা বিশুদ্ধ কালো কি বড় বি, এদের মধ্যে ক্রস ঘটালে সাদা অপত্য সৃষ্টির সম্ভাবনা কত %? BB কালো হবে, BW এটাও কালো, BB কালো, BW কালো, তাহলে 0%। কত %? 0%। ক্লিয়ার? নীলা বর্ণান্ধ, তার বাবা ও মায়ের জিনোটাইপ কি হবে? নীলা বর্ণান্ধ, তাইলে মেয়ের সাথে আসলে বাবার সম্পর্ক থাকবে। বুঝা গেছে? মা বাহক হওয়া লাগবে, বাবা আক্রান্ত হওয়া লাগবে, কারণ একটা এক্স ক্রোমোজোম তো বাবার থেকে পাচ্ছেও। ঠিক আছে, তাহলে বাবার আক্রান্ত হওয়া লাগবে, মা বাহক হলেও হবে, আক্রান্ত হলেও হবে। তাহলে ওখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই। মেয়ের ক্ষেত্রে তুমি কিভাবে হিসাব বের করবা? মেয়ের ক্ষেত্রে আচ্ছা, এই যে এখানে লেখা আছে, এরপর আমি আরেকটা নিই। দেখো, মেয়ে আক্রান্ত হতে গেলে, মেয়ে যদি আক্রান্ত হতে হয় তাইলে বাবার আক্রান্ত হওয়া লাগবে, কমপক্ষে বাবা আক্রান্ত হতে হবে, আর মা বাহক অথবা আক্রান্ত হতে হবে, মা বাহক অথবা আক্রান্ত হতে হবে। এই কথাটা একটু মাথায় রাখবো। মেয়ে আক্রান্ত হতে গেলে বাবা অবশ্যই আক্রান্ত হওয়া লাগবে, আর মার কমপক্ষে বাহক হতে হবে, মার কমপক্ষে কি হওয়া লাগবে? বাহক হওয়া লাগবে। কারণ তুমি অপশন খুঁজে দেখো যে বাবা, এইখানে বাবা দেখো স্বাভাবিক হবে না, এখানেও বাবা স্বাভাবিক হবে না, তাহলে বাবা আক্রান্ত এটাতে, বাট এটাতে আবার মা স্বাভাবিক হলেও হবে না, মা বাহক অথবা আক্রান্ত হতে হবে, তাহলে এটাই উত্তর হবে। ক্লিয়ার? এবার তুমি ক্রস করে দেখতে পারো। দেখো, মা পজিটিভ, বাবা নেগেটিভ, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবে কখন? মা নেগেটিভ হলে। মা যদি নেগেটিভ হয় তখন ফিটালিস হবে, তাহলে এটা হবে না। মহিলার ক্ষেত্রে বলছে, মহিলার ক্ষেত্রে এই যে এটা মহিলা, তাহলে মহিলা পজিটিভ, তাহলে তো হবে না, মা নেগেটিভ হওয়া লাগবে। বি পজিটিভ, তাহলে রক্তে বি অ্যান্টিজেন থাকবে, এটাও তো হবে না, রক্তে বি অ্যান্টিজেন এ অ্যান্টিবডি, এটা হবে। এবি গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে না, পারবে, এপি তো তোমার সর্বজনীন গ্রহিতা। ক্লিয়ার? এবার উল্লেখিত দম্পতি সন্তানদের মধ্যে সম্ভাব্য ব্লাড গ্রুপ কি হবে এটা বের করতে বলছে, এ আর বি, তাই তো? আমরা একটু হিসাব করি, এ আর বি বলছে, এ আর বি, আমরা ধরবো এ ও বিও, এও ধরা যায় আবার বিও ধরা যায়, কিন্তু এটা দিলে উত্তর মিলবে না, কারণ এরা সব বিশুদ্ধ। ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ আর বির ক্ষেত্রে মাথায় রাখবা সংকট ধরেই আমরা করব। তাহলে এবার আমরা ক্রস করে দেখি, এ বিতে হবে এ বি, এ ওতে কি হবে বলো তো? এ, বি ওতে বি, ও ওতে ও, তার মানে এ বি ও আর এ বি 25% করে সবগুলো হবে। তাহলে দেখো, এ বি 25%, এ 25%, বি 25%, ও 25%, এটা হবে। ওকে? মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি হবে? এপিস্ট্যাসিস, কারণ অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, মারণ জিন বা লিথাল জিন, এগুলো সব প্রথম সূত্রের ব্যতিক্রম। আমাদের মনে হয় ক্লাস শেষ। ওকে, সোহেল জানা কমেন্ট করছে, কেমন আছেন? জি ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমাদের জুওলজি চ্যাপ্টার 11 শেষ। ঠিক আছে, আমরা পরবর্তী রুটিন অনুযায়ী ক্লাসগুলো করব, আর জুওলজির সাথের ক্লাস কবে হবে সেটা আমি জানিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং তোমাদের তো আর এইচএসসি পরীক্ষার বেশি দিন নাই, সবাই খুব সুন্দর করে প্রিপারেশন নিতে থাকো। আর যদি কারোর কোনো চ্যাপ্টারে বুঝতে অসুবিধা হয়, কোনো টপিকসে বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই জানিও, বা পেজে মেসেজ দিলেই হবে। চেষ্টা করব শর্ট কোনো ভিডিওর মাধ্যমে বা যেভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।